তো নমস্কার, আজকে আমাদের যে বিষয়টি শুরু হচ্ছে, দেখুন আপনাদের আমি অলরেডি গ্রুপে পিডিএফ পাঠিয়ে দিয়েছি একটা, এবং সেই পিডিএফটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ণের উচ্চারণ থেকে শুরু করে আরও বিষয়গুলি আলোচনা করা হচ্ছে। তা প্রথমে দেখুন, আমরা বর্ণের শ্রেণীবিভাগ একদিন করেছিলাম, আগের দিনের পরটা একটু ঝালিয়ে দিচ্ছি সামান্য, যে প্রত্যেকটি ভাষারই উচ্চারণে কিছু বৈশিষ্ট্য আছে। তেমনই সংস্কৃত ভাষার আমাদের উচ্চারণে কিছু বৈশিষ্ট্য থাকবেই, সেই উচ্চারণ রীতি বা পার্থক্য সেগুলো কিন্তু আমরা পাবো এখানে আলোচনার বিষয়। যেমনটা আমরা বাংলায় বলে থাকি অগ্নি দেবতা, তেমনটা আমরা সংস্কৃতে উচ্চারণ করবো কি অগ্নি দেবতা, ঠিক আছে। তারপর বাংলায় যেমন অতুল উচ্চারণ করি, অতুলদা কেমন আছো, তাহলে সেটা বলা যাবে না অতুল, ঠিক আছে, অতুল। অর্থাৎ এই যে বিষয়গুলো, যে ছোটো ছোটো বিষয়গুলো আমরা উচ্চারণ কিভাবে করব, তার ভাবনাটা কিভাবে আসবে। তারপরে যেমন বাংলায় বলি এক, কিন্তু সংস্কৃতে কী বলবো এক দেশে একদা, ঠিক আছে। আসলে বাংলাতে যেমন এক বলি, 1 2 3 4 যেমন এক বলি, সেই একটা কিন্তু আমরা চেঞ্জ করে বলবো একহা, ঠিক আছে। এই রকম কিছু কিছু বিষয় যেগুলো আমাদের শিখতে হবে উচ্চারণের বিধিতে। তারপরে যেমন ছিল কি বর্গীয় জ, যেটাকে জ বলি, জ দিয়ে যেমন জল, আবার সেই জ দিয়ে কিন্তু আমরা যাই উচ্চারণ করি, যাই। যাদব, যেমন সংস্কৃতে বলে যাদব, হিন্দিতে বলে যাদব, ইয়াদ রহেগা, ইয়াদ, ঠিক আছে। ওখানে ইয়ার উচ্চারণটা কী হচ্ছে ইয়ার উচ্চারণটা ইয়া, ঠিক আছে। আর বর্গীয় জ না, কিন্তু অর্থাৎ বর্গীয় জ কিন্তু সেখানে হবে না, জ দিয়ে জল আর যাই একই নয়, এটা দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম এবং স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে ভাগও করেছিলাম, সেগুলো আমরা শিখেছি। এখন আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বর্ণের উচ্চারণ স্থান, যেটাকে আমরা বিশেষ করে আলোচনা করব। যেমন দেখুন, বিভিন্ন বর্ণ আমাদের মুখগহ্বরে বিভিন্ন স্থানের সাহায্যে উচ্চারিত হচ্ছে, প্রত্যেকটি বর্ণ কিন্তু আলাদা আলাদা স্থানে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে। এবং সেই উচ্চারণের স্থানগুলি হলো কি, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, ওষ্ঠ, নাসিকা, ঠিক আছে। যদিও আগের দিন বলে থেকে একটু সাধারণ আলোচনা করে দিচ্ছি, তারপর শুরু করছি। তাহলে সেখানে কি ছিল, কণ্ঠ, তালু, মূর্ধা, ওষ্ঠ, নাসিকা, এবং প্রত্যেকটি উচ্চারণ স্থানগুলি আলাদা আলাদা। যেমন দেখুন, প্রথমেই বলছে বিভিন্ন উচ্চারণ স্থানগুলি বলছে অকুহা বিসর্জনীয়ানাম কণ্ঠ। দেখুন কণ্ঠবর্ণ কোনগুলি, অ, আ, ক, খ, গ, ঘ, তাই তো। আ যখনই উচ্চারণ করি, দেখুন কণ্ঠে হাত দিন, অ, আ, ক, খ, গ, ঘ, এগুলো দেখুন যখনই উচ্চারণ করছে আপনার কণ্ঠের সাহায্য লাগছে, কণ্ঠের সাহায্য ব্যতীত কিন্তু আপনি উচ্চারণ করতে পারছেন না, সেই জন্য কিন্তু এটাকে কণ্ঠবর্ণ বলা হচ্ছে, ঠিক আছে। এই জন্য এর উচ্চারণ স্থানটা কণ্ঠ। এইবার দেখুন, ঠিক এই ক, অ, আ, ক, খ, গ এগুলো পড়লেন, ঘ এবং হকে উচ্চারণ করতে গেলে কিন্তু আপনার কণ্ঠ প্রয়োজন পড়ছে। কিন্তু আপনি যখন আবার অন্যগুলি উচ্চারণ করেন, অ বাদ দিয়ে, অ এর পরে কী আছে, অ এর পরে ই, দুটো ই আছে, ই এই দুটো উচ্চারণ করছেন, তখন দেখুন আপনার তালু ব্যবহার করা হবে। তালু কোনটাকে বলছে ই চু ইয়াসানাম তালু, ইচু ইয়াসানাম তালু। তো ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের যে উচ্চারণ স্থানগুলি নিয়ে আলোচনা চলছিল তেমনটাই আমরা করছি। তা প্রথমে আমরা দেখলাম যে অকুহা বিসর্জনীয়ানাম কণ্ঠ, অর্থাৎ আ থেকে শুরু করে ক, খ, গ, ঘ, ওমা, যখনই আপনি কণ্ঠে হাত দিচ্ছেন আ, ঠিক আছে, ক, খ, গ, ঘ, অর্থাৎ সেখানে কিন্তু আপনার উচ্চারণে কণ্ঠের ব্যবহার হচ্ছে, পরিষ্কার। তারপরে দেখুন, আপনি যখন চলে যাচ্ছেন ইচু ইয়াসানাম তালু, এবার যখন আপনি আরেকটি বিষয়তে যাচ্ছেন, সেটা হচ্ছে ইচু ইয়াসানাম তালু, তাই তো। এবার বলছে ইচু ইয়াসানাম তালু, দেখুন উচ্চারণ করুন, দুটো আছে, প্রথম হচ্ছে তারপর হচ্ছে একটা হচ্ছে মতি, একটা হচ্ছে নদী, তাহলে দুটোর ডিফারেন্স আছে, একটা হ্রস্ব, একটা হচ্ছে দীর্ঘ। তাহলে হ্রস্ব এবং দীর্ঘ যখন উচ্চারণ করছি তখন দেখুন জিহ্বাটা আপনার কোথার দিকে যাচ্ছে, ঠিক মাড়ির ওপরের অংশটা, মানে যে দাঁতের ওপরে যে মাড়ি, তার ওপরের অংশটা হচ্ছে তালু, ই হলো। তারপরে দেখুন চ, ছ, জ, ঝ, তাই তো। তারপরে শ, এই যে সবকটা উচ্চারণ করলো, এই সবগুলি উচ্চারণ স্থান কি আমার, সবগুলি উচ্চারণ স্থান কিন্তু আমার তালু। ওই জন্য এদেরকে বলা হয় তালব্য বর্ণ, তালব্য বলি না, তালব্য। চকেও তালব্য বর্ণ বলে, ছকেও তালব্য বর্ণ, জকেও তালব্য বর্ণ, অর্থাৎ তালুতে যেহেতু উচ্চারণ, তাই জন্য এদেরকে বলা হয় তালব্য বর্ণ। তারপর চলে আসছে দেখুন, বলছে রি টু রসায়নাং মূর্ধা, তারপরে চলে আসছে দেখুন অ আ হয়ে গেল, ই হয়ে গেল, এবার রি 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 রি
এবার রি দিয়ে উচ্চারণ করবেন, রি রি। দেখুন রিটাকে উচ্চারণ করুন আপনি, রি রি, জিহ্বাটা ভাঁজ হয়ে ঠিক ওপরের দিকে উঠে যাচ্ছে, একদম নাকের দিকে সোজাসুজি, রি 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 রি, হচ্ছে তো, রি রি হচ্ছে। তাহলে রি রিটা উচ্চারণের সাথে সাথে উপরের দিকে উঠে গেলে এই উপরের দিকে স্থানটাই হচ্ছে আমার মূর্ধা, ঠিক তালুর ওপরে নাকের ডগার দিকে, যেদিকে নাকের অংশটা উপরের দিকে আছে ঠিক জিহ্বাটা ওদিকে ওদিকে নিয়ে গেলেই আমার উচ্চারণটা হচ্ছে কি মূর্ধা। তার মানে কি হচ্ছে রি রি ট ঠ ড ঢ র স, তাই তো, পরিষ্কার। দেখুন আগের শটা কোথায় ছিল, তালুতে, তালুতে ছিল স চ স চ স চ স, ওখানে একটা স ছিল। এবার মূর্ধায় যে শটা স স, এই শটা চেঞ্জ হয়ে গেল না, এই স এই এর মধ্যে চেঞ্জ আছে। এবং উচ্চারণ বিধি যখনই আপনি শিখতে পারবেন যথাযথভাবে, তখনই কিন্তু উচ্চারণের স্থানটা কিন্তু আপনার সারা জীবনের জন্য প্রয়োজন। আপনি যদি সংস্কৃত পড়তে চান, যে কোনো গ্রন্থ পড়তে চান, তার জন্য কিন্তু আপনার উচ্চারণ স্থানটা অবশ্যই প্রয়োজন। উচ্চারণের জ্ঞানটা যথাযথ থাকলে তখনই আপনাকে শ্লোক পড়লে ভালো লাগবে। আপনি যদি শ্লোক উচ্চারণ করেন यदा यदा हि धर्मस्य, এখন যদি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এরকম করে বললে হবে না, আপনাকে চেঞ্জ আপনাকে নিজেকে করতে হবে। কিভাবে? বর্ণের উচ্চারণের চেঞ্জ। यदा यदा हि धर्मस्य, धर्मस्य धर्म धर्मस्य तदात्मानं सृजाम्यहं, तदात्मानं सृजाम्यहं, শ্রী শ্রী নট সৃজাম্যহম, শ্রী নয়, শ্রীটা হয়ে যাওয়া রি রু আর ওই অন্য স হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে চেঞ্জ করে সৃজাম্যহম করতে হবে, শ্রী শ্রী সৃজাম্যহম। অনেকে হয়তো পূজা করেন, বলেন না সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, এরকমভাবে কখনো মন্ত্র পড়া উচিত নয়, কখনো মন্ত্র পড়া উচিত নয়, শ্লোক পড়া উচিত নয়। যথাযথভাবে উচ্চারণ করতে হয়, যথাযথ ছন্দে উচ্চারণ করতে হয়, তাহলেই সেই দেবতার মন্ত্র সেই দেবতার পুজোতে কাজে লাগে, না হলে কোনো কাজেই লাগে না, ঠিক আছে, উল্টো বৃথা যায়, ঠিক আছে। আপনারা যারা ব্রাহ্মণ আছেন এখানে পূজা টুজা করেন, যারা পূজা অর্চনা করেন, যে মানে পুজো করেন তো অবশ্যই অনেকে আছেন, ব্রাহ্মণ আছেন যারা পুজো করেন আর কি, তাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই শিখতে হবে। এবং যে কোনো মানুষ যদি শ্লোক উচ্চারণ করে তাদেরকেও শিখতে হবে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বেদ্বাং দেহি নমস্তুতে। অর্থাৎ উচ্চারণ বিধি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে, তাহলেই যথাযথ সংস্কৃত উচ্চারণ করতে পারেন। এবং যথাযথ সংস্কৃত উচ্চারণ করতে পারলেই তবেই কিন্তু আপনি যথাযথ শিখতে পারবেন। তাহলে যথাযথ উচ্চারণ শিখতে হবে। তাহলে হচ্ছে রি রি হয়ে গেল, রি রি ট ঠ ড ঢ য় স, মূর্ধা হয়ে গেল। এইবার চলে আসবে কি লিতু লসানাম দন্তা, লিতু লসানাং দন্তা, বলছে লি, রি এর পর আসছে লি। এবার লির ব্যবহার কিন্তু আমাদের সংস্কৃত সাহিত্যে খুব কম, বাংলা সাহিত্যে তো নেই, সংস্কৃত সাহিত্যে দু এক জায়গায় কিন্তু আমরা লি এর ব্যবহার পাচ্ছি, ঠিক আছে। তা তেমন দেখুন সেখানে বলছে লি তু লসানাম দন্তা, লি 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 লি, দুটো লি উচ্চারণ করছি দেখুন দাঁতে, কোথায় বাড়ি খাওয়াচ্ছি দাঁতে, লি লি। তারপরে তু, লি তু লসানাম, তু মানে হচ্ছে ত বর্গ, ত থ দ ধ ন, ত থ দ ধ, ত থ দ ধ ন, এগুলো সব দেখুন দাঁতে বাড়ি খাওয়াচ্ছে, ঠিক দাঁতে, এই দাঁতের অংশে কিন্তু জিহ্বাটা এসে ঠেকছে, ত থ দ ধ। সবাই উচ্চারণ করে করে দেখবেন, চেষ্টা করবেন, দেখবেন যথাযথ উচ্চারণ করার চেষ্টা করবেন এবং শিখবেন। তাহলে হচ্ছে এইবার কি হচ্ছে, এর সাথে হচ্ছে ল এবং স, লয়ের উচ্চারণটা ল হচ্ছে ল, ল দেখুন দাঁতে বাড়ি হচ্ছে ল, আর স, এই যে সটা, এই সটা বলি না দন্তের স, দন্তের স। এখন যদি বলি সকাল সকাল সবাই সবাই কোথায় যাচ্ছেন, সকাল সকাল সবাই কোথায় যাচ্ছেন, কিন্তু এটা কিন্তু সকাল সত্যিকারের উচ্চারণ হলো না, যথার্থ উচ্চারণ হলো না। যথার্থ উচ্চারণ কী হবে, সকাল সকাল, সকাল সকাল কোথায় যাচ্ছেন। কিন্তু সকাল সকাল বললে বলে কি, এ তো মনে হয় বীরভূমের লোক, এ তো বোলপুরের লোক, বা এ তো মাল এসে কি যেন বলে ওই বাঁকুড়ার লোক, সকাল সকাল, কিন্তু সকাল সকালটাই আসল, আসল সকাল, ঠিক আছে। নকল সকাল কোনটা, সকাল, ওই সকালটা সত্যিকারের নয় বা অরিজিনাল নয়। তাহলে উচ্চারণ বিধিটাও কিন্তু আমাদের জানা উচিত। এবার ওরা আবার কী করছে, বাঁকুড়া যারা বা বীরভূমের যারা, তারা কী করছে, সকাল আবার ষণ্মাসিক আবার সব, সবই একই, সবই সব হয়ে যায়, মানে ওদের সবই একই স, এই হচ্ছে ব্যাপার। একের জন্য একটা ভিন্ন ডিফারেন্স থাকে। আর আমাদের সবাই কি, আমরা সব তালুবর্ষাটাকেই ব্যবহার করি, স স, সকাল সকাল কোথায় যাচ্ছিস, সকাল সকাল কোথায় যাচ্ছিস,
ঠিক আছে, ষান্মাসিক, ষান্মাসিক ওই একটা জায়গাতেই সব ব্যবহার করে। আমরা ব্যবহার করি তালু, ওরা ব্যবহার করে দন্ত, আবার অন্য কোথাও চলে যাবেন তারা ব্যবহার করে মূর্ধা। এই হচ্ছে ব্যাপার, তিনটে শয়ের যে কোনো একটা শয় কিন্তু আমরা ব্যবহার করি বা বলি, ঠিক আছে, অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। এখন যদি বলি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, এখন যদি আমি ওখানে উচ্চারণ করি ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে মনে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব, এরকম করে বললে হবে না। এইভাবে উচ্চারণ করলে, এইভাবে শিখলে কখনোই যথার্থ উচ্চারণ না করতে পারলে, যথার্থ না করতে পারলে সেটা উচ্চারণ করার প্রয়োজনীয়তা নেই। কারণ আমি যদি ভুল শিখি, আমি যদি ভুল ওষুধ খাই, না ওষুধ খেয়ে মরার থেকে ভুল ওষুধ খেয়ে তাড়াতাড়ি মরবো। ব্যাপারটা ঠিক এখানে, আমি যদি যথার্থ জ্ঞান লাভ না করতে পারি তাহলে সেই জ্ঞানের কোনো মর্ম নেই বা সেই জ্ঞানের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এগুলো অবশ্যই আমাদেরকে যথাযথভাবে শিখতে হবে, চেষ্টা করতে হবে যাতে আমরা সেই রকমভাবে করতে পারি। আমরা অনুকরণ তো করতে পারি, আমরা শুনে শুনে মনে রাখতে পারি। আমরা বিভিন্ন শ্লোক শুনবো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ইউটিউবে প্রচুর মানুষ ভিডিও তৈরি করে, ইউটিউবে প্রচুর তৈরি করে, তাদেরগুলো দেখতে পারেন। আচ্ছা, আপনি হাত তুলেছে, কিছু বলবেন, বলুন। স্যার বলছি যে যেমন উচ্চারণের বিশেষত্ব রয়েছে, তেমন এগুলো কি কোনো ছন্দ ধরে বলার ব্যাপার আছে, যেমন অনুষ্ঠুপ ছন্দ, ত্রিষ্ঠুপ ছন্দ? হ্যাঁ, ছন্দ তো আছেই। ছন্দের ক্লাস যেহেতু আমি করছি না এখানে, এই জন্য ছন্দ নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে। ছন্দ নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। ছন্দ তো অবশ্যই প্রয়োজন। এই যে দৃষ্ট, বললাম যে যেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অনুষ্ঠুপ ছন্দে উচ্চারণ করে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, এইভাবে উচ্চারণ করতে হবে। এবং এটাকে আরও সুন্দরভাবে মডিফাই, ছন্দের ক্লাস কিন্তু পরবর্তীকালে আসবে। ছন্দ এখন আমি শেখাচ্ছি না, এখন আপাততভাবে উচ্চারণটা শেখাচ্ছি। ছন্দটা আপনি এখন আপাতভাবে যেটা করুন, কোনো সমস্যা নেই, ছন্দের ক্লাসগুলি পরবর্তীকালে আসবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এইবার তাহলে প্রত্যেকটি বর্ণের আমাদের উচ্চারণের একটা স্থান গেল। এবার হচ্ছে মানে প্রথমে গেল কণ্ঠ, তারপর গেল তালু, তারপর গেল মূর্ধা, তারপর গেল দন্ত। এবার কি আসবে? এবার হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? ঠোঁট। ঠোঁটের দ্বারা উচ্চারণ হচ্ছে। ঠোঁটের দ্বারা কোন কোন বর্ণ উচ্চারণ হচ্ছে? উ হচ্ছে, প, ফ, দেখুন ঠোঁটগুলো কাজে লাগে, প, ফ, ব, এইগুলো ব্যবহার হচ্ছে। এই যে বর্গীয় বা, এটা হচ্ছে বর্গীয় বা। আমি যদি বালকা, বালকা, বালকাহা, 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 ঠোঁট দিয়ে বলবো। আমি যদি ব্যবহার, 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 সব ঠোঁট দিয়ে বলছি। এইবার যদি অন্য কোনো ব দিয়ে, অন্য কোনো ব থাকে, বর্গীয় ব ছাড়া অন্তস্থ ব দিয়ে হয়, ওই বটা কিন্তু আবার আলাদা উচ্চারণ হবে। ইয়া, ইয়া, যেমন ইয়ার লাভা হয়, ইয়ার লাভা, অন্তস্থ বর্ণ, সেগুলো কিন্তু আবার আলাদা উচ্চারণ হবে। ইয়া, ইয়াদা, ইয়া, হুয়া, মানে উচ্চারণ হুয়া, ও আর ওয়া হয়ে গেল ওয়া, ঠিক আছে। এইরকম ব্যাপার, এই হচ্ছে ব্যাপারগুলো। পরবর্তীকালে আরও আলোচনা আসছে। তাহলে গেল পরিষ্কার। তাহলে ওষ্ঠ উচ্চারণকে, ওষ্ঠগুলো হয়ে গেল পরিষ্কার। প, ফ, ব, ভ, ঠিক আছে, ব, ভ আর সাথে ম। দেখুন প্রত্যেকটি কিন্তু ওষ্ঠের ব্যবহার আছে, ঠোঁটের ব্যবহার, তাই ঠোঁটের ব্যবহারটা অবশ্যই প্রয়োজন। তারপরে এবার প্রত্যেকটি বর্ণের উচ্চারণ স্থানগুলো গেল। এবার কণ্ঠ তালু উচ্চারণ স্থান কি? এ এবং ওই, এ দয়িত কণ্ঠ তালু, এ এবং আই, এ আই, কণ্ঠ এবং তালু দুটোকে লাগে এ। দেখুন কণ্ঠ লাগছে এ, এ, এ উচ্চারণ করছে এ, এই, দেখুন কণ্ঠ কাঁপছে, আবার দিকে জিহ্বাটা ঠিক তালুর দিকে এগিয়ে যাচ্ছে, এ, এ, যাচ্ছে না, তালুর দিকে কিন্তু জিহ্বাটা এগিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার কণ্ঠ তালু, দুটোকেই ব্যবহার করা হচ্ছে। এ দয়িত কণ্ঠ তালু, এ এবং ওইকে কণ্ঠ তালব্য বর্ণ বলা হয়। তারপরে দেখুন ও ঔ, কণ্ঠস্থ, ও, ঔ, ও, ঔ, কণ্ঠ এবং ওষ্ঠ দুটোকে লাগে ও, ও, ঔ, ও, ঔ, এই যে ব্যাপারটা, এটা কিন্তু লাগছে। তারপরে দেখুন উয়া, উয়াটাকে নিয়া বলে, নিয়া, নিয়া, এটা কি হচ্ছে? কণ্ঠ এবং নাসিকা বর্ণ। কণ্ঠ এবং নাসিকা কোনটা? নিয়া, নিয়া, কণ্ঠ লাগছে ও নাসিকাও লাগছে, দেখুন নিয়া, 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 অর্থাৎ এই যে কণ্ঠ এবং নাসিকা দুটোকেই ব্যবহার করতে পারছি, এই জন্য একে বলা হচ্ছে কণ্ঠ নাসিক্য বর্ণ। তারপরে দেখো ইয়া, তারপরে দেখুন ইয়া উচ্চারণটা, ইয়া উচ্চারণটা কি? তালু এবং নাসিকা প্রত্যেকটি কিন্তু নয়ের মতো উচ্চারণ, ইয়া। এবার ইয়ার উচ্চারণটা হচ্ছে, দেখুন কণ্ঠ এবং নাসিক, কণ্ঠ নাসিকা হয়ে গেল, তালু এবং নাসিকা হয়ে গেল। এইবার চলে আসছে ন। এবার নকারের কি? নকার আসছে দন্তুষ্ঠম, বলছে নকার, এই যে নকার যে উচ্চারণ করবে না,
ঞা, এই দাঁতে বাড়ি খাওয়াবেন, সাথে নাকে উচ্চারণ করবেন। ওই জন্য বলছে দন্ত নাসিক্য বর্ণ। ঞা ঞা ঞা, এই যে উচ্চারণটা ঞা না, মানে দাঁতে বাড়ি দিচ্ছেন এবং সাথে কোথায় বাড়ি খাওয়াচ্ছেন? নাকে। না না না, মানে দাঁতে আগে জিহ্বাটা বাড়ি খাওয়ার সাথে সাথে নটা নাকে বাড়ি খাওয়াচ্ছেন না। অনেকে নাকে কান্না করে, বলে না নাকে কাঁদছিস কেন, নাকে পেদাচ্ছিস কেন, এই বিষয়টা কিন্তু ঠিক ওই রকম। কান্না, মা কান্না করছে, এরকম বলে না, কান্না, বাচ্চারা যেটা বলে ওটাই কিন্তু সঠিক নয়ের উচ্চারণটা, কান্না কান্না। ব্যাপারটা বোঝালো, দন্ত এবং নাসিকা, কান্না। তারপর দেখুন ম কারে কি বলছে? ম কার হচ্ছে ওষ্ঠ নাসিকা বর্ণ, ওষ্ঠ এবং নাসিকা। ওষ্ঠ নাসিকা কি? ম কার হচ্ছে ওষ্ঠ, ম ম ওষ্ঠ এবং সাথে ন ম ম, মানে নাকের সাথে কিন্তু বাড়ি খাওয়াতে হবে। এগুলো হচ্ছে যথাযথ উচ্চারণ এবং এগুলো কিন্তু একবারে আপনি শিখতে পারবেন না বা মুখস্থ করে শিখবেন না, এগুলো আপনাকে প্রত্যেকদিন অভ্যাস করতে হবে। অভ্যাসের দ্বারাই কিন্তু আপনি এটাকে ঠিক করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইগুলো কিন্তু আগের দিনই ক্লাসে আমরা কিছুটা করে ফেলেছিলাম, একটু আরেকবার সাধারণভাবে ঝালিয়ে দিলাম। এইবার আমরা বিশেষ করে আলোচনা করব। চলুন, এইবার হচ্ছে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে বর্ণের শ্রেণী বিভাগ। এইবার বর্ণের শ্রেণী বিভাগ সম্পর্কে দেখুন, আপনাদের পিডিএফে বোধহয় আমি দিয়ে দিয়েছি। বর্ণের শ্রেণী বিভাগ নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে স্বরবর্ণের শ্রেণী বিভাগগুলি করবো আমরা। স্বরবর্ণের শ্রেণী বিভাগ, স্বরবর্ণের শ্রেণী বিভাগটা কি? স্বরবর্ণগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। একটা হ্রস্ব, একটা দীর্ঘ। আমরা করেছিলাম আ, ই, এগুলো হ্রস্বস্বর আছে কি কি মনে আছে তো সবার? আ, ই, উ, রি, লি, এগুলো হচ্ছে আমার হ্রস্বস্বর। এই হ্রস্বস্বর বাদে হ্রস্বস্বর বা হ্রস্বস্বর যেটা বলেন, তারপরে চলে আসে হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘস্বর কোনগুলি? আ, ই, উ, রি, লি, এ, আই, আ, ঔ, এই হচ্ছে যথাযথ উচ্চারণ। এইবার আপনি সেগুলোকে যদি আপনি নিজের মধ্যে প্রয়োগ করেন তাহলে আরও সুন্দরভাবে করতে পারবেন। যেমন আ দিয়ে আমি বললাম কি, অমিত মহোদয়ঃ, অমিত মহোদয়ঃ অত্র আগচ্ছতি, অমিত মহোদয় এখানে এসেছেন। অত্র আগতবান, অত্র মানে এখানে এসেছেন, অর্থাৎ এই অর্থে বোঝাচ্ছি। এবার যদি আমি যদি বলি, ধরুন কোনো একটা শ্লোক বলছি, ধরুন উপনিষদের একটা শ্লোক বলছি, উপনিষদের শ্লোক না, উপনিষদের মন্ত্র বলা হয়। উপনিষদের একটি মন্ত্র বলছি, ঈশোপনিষদের একটি মন্ত্র, ঈশাবাস্যম ইদম সর্বম, ঈশাবাস্যম ইদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্ত্বেন ভুঞ্জিথা মা গৃদহ কস্বসিধ্বনম। বলছে ঈশাবাস্যম ইদম সর্বম, ঈশা, ই, আমি যে ওই ইটা যদি উচ্চারণ করি, ঈশাবাস্যম ইদম, ইদা ঈশাবাস্যম ইদম হবে না, ঈশা, ঈশাবাস্যম ইদম সর্বম, ঈশা, ইটা হচ্ছে দীর্ঘ, ইটা হচ্ছে আমার দীর্ঘ, এই জন্য দীর্ঘ উচ্চারণ করতে হবে। আমি যদি হ্রস্ব উচ্চারণ করি, ঈশা হবে না, ইটাকে দীর্ঘ করতে হবে, ঈশাবাস্যম ইদম সর্বম, ইদম সর্বম। ওই ইটা পরের যে ইটা, ওটা কিন্তু আপনার হ্রস্ব। প্রথম ইটা হচ্ছে দীর্ঘ, পরের ইটা হচ্ছে আপনার হ্রস্ব। দেখতেই পাচ্ছেন, ঈশাবাস্যম ইদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ, জগত্যাম জগৎ, জগত্যাং, তো এর সাথে ইয়ফলায় আকার, জগত্যাম, জগত্যাম জগৎ, তেন ত্যক্ত্বেন ত্যক্তেন, ত্বা, ত্বয় জফলা, ত্ব্যা, ত্যক্ত্বেন ভুঞ্জিথা মা গৃদহ কস্বসিদ্ধনম। হয়ে গেল, কস্বসিদ্ধনম। এইবার ব্যাপারটা আমি কেন বললাম, এখানে উদাহরণটা প্রথমে দিলাম কেন, তার মধ্যে হ্রস্ব আর দীর্ঘ দুটো আছে, একটা হচ্ছে ঈশা আর একটা হচ্ছে ইদম। এই দুটো ব্যবহারের জন্য কিন্তু এখানে প্রয়োগটা করলাম। এরকম আরও যদি অনেক অনেক শ্লোক আছে, অনেক অনেক মন্ত্র আছে, সেগুলো মাঝে মাঝে নিয়ে আসবো, অসুবিধা হবে না। তাহলে এই যে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর সম্পর্কে পরিষ্কার আমাদের করতে হবে কি, হ্রস্ব এবং দীর্ঘ, সংস্কৃতের ক্ষেত্রে হ্রস্ব দীর্ঘ এবং বর্ণের যে উচ্চারণ স্থানগুলো, এগুলো যদি আমরা যথাযথ করতে পারি তাহলে আমরা অর্ধেক সংস্কৃত শিখে যাই, অর্ধেক সংস্কৃত পড়া শিখে যাই। এরপরে তো অব্যয়ের প্রয়োগ, শব্দের প্রয়োগ, শব্দের ভাণ্ডার যত আপনি বাড়াবেন, আপনার মগজে যত বেশি লোড করবেন, ডাউনলোড করবেন এবং লোড করবেন, তত বেশি আপনি সংস্কৃত জানবেন। একদম সোজা কথা। এই জন্য কী করতে হবে, আপনাকে বিভিন্ন সংস্কৃত বই পড়তে হবে, বিভিন্ন সংস্কৃত বই পড়তে হবে। শুধুমাত্র যে এখন বর্তমানকালে বই পড়ছেন, যেমন গীতা পড়ছেন, মহাভারত পড়ছেন বা অন্যান্য বইগুলি পড়ছেন, সেগুলো শ্লোক পড়ে, এতদিন শ্লোক পড়েছেন আর মানে পড়েছেন, বা হয়তো শ্লোকও পড়েননি, শুধু মানেটা পড়েছেন কী বলেছে, বা শ্লোকটা ভয় পেয়ে পড়েননি বা কোনো কিছুর জন্য, কিন্তু সেই শ্লোকটাকে আপনাকে পড়তে হবে। ভবান ভীষ্মশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়, ভবান ভীষ্মশ্চ, ভবান, ভবান মানে কি আপনি,
ভীষ্মশ্চ, ভীষ্ম মানে হচ্ছে ভীষ্ম, চ মানে এবং, ঠিক আছে এরকম। কৃপালু, তারপরে দৃष्ट्वा তু পাণ্ডবানীকম রূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসংযম্য রাজা বচনম অব্রবীত। তাহলে কি দৃष्ट्वा, দৃष्ट्वा, দৃष्ट्वा কি করে আসলো? দৃশ ধাতু, দৃশ মানে হচ্ছে দেখা, আর ত্বচ প্রত্যয়, ত্বচ প্রত্যয়ের দ্বারা কি হলো? দেখা, ওর সাথে যুক্ত হয়ে দৃষ্ট মানে দেখে, দৃষ্ট কথা অর্থ হচ্ছে দেখে, দৃष्ट्वा মানে তারপর দেখে, কে দেখলো? দৃष्ट्वा, তাই তো এরকম করে শুরু হচ্ছে দৃष्ट्वा পাণ্ডবানীকম মূঢ়ম না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই রকম ভাবে ভাবনা দেখে কিন্তু করতে হবে। দৃष्ट्वा মানে কি, ঠিক আছে, অর্থাৎ দৃष्ट्वा মানে হচ্ছে দৃশ যোগ ত্বচ প্রত্যয়, এগুলোকে ভাঙতে শিখতে হবে। যখন আপনি ওগুলো শিখবেন, আমরা আস্তে আস্তে ওগুলোর দিকে এগোবো, যখন আমরা ওগুলো শিখবো তখন আপনি অটোমেটিক্যালি শ্লোক ভাঙতে পারবেন। অটোমেটিক্যালি আপনি তখন কি করবেন? মন্ত্রকে ভাঙতে পারবেন। যখনই মন্ত্র ভাঙবেন তখনই ওর প্রাতিপদিক খুঁজে বার করতে পারবেন। প্রাতিপদিক মানে কি? ওই শব্দটা কোথা থেকে তৈরি হলো, যখনই আপনি সেটাকে বার করতে পারবেন তখনই কি হবে? তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সেটার মানে, হয়ে গেল। এবং এর জন্য কী করতে হবে? আপনাকে কিছু বই চর্চা করতে হবে, কিছু জিনিস পড়তে হবে, কিছু অব্যয় জানতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু জানার পরে কিন্তু আপনি সেগুলোকে পারবেন। তাহলে হয়ে গেল হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর পরিষ্কার সবার কাছে। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর কোনগুলি সেগুলো অবশ্যই জানবেন আপনারা। তাহলে হ্রস্বস্বর কোনগুলি? হ্রস্বস্বর হচ্ছে 4টি, এই 5টি, সেটা হচ্ছে অ, ই, উ, রি এবং লি। তারপর দীর্ঘস্বর হচ্ছে আ, ই, উ, রি, লি, এ, আই, আ, ঔ, এই কটা হচ্ছে দীর্ঘস্বর। এবার চলে এসছি আমরা, বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ। ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগটা কি? তা দেখুন, ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ বলতে আমরা প্রথমে যেমন দেখলাম স্বরবর্ণকে শ্রেণী বিভাগ করলো, একটা হচ্ছে হ্রস্ব, একটা দীর্ঘ। এবার ব্যঞ্জন বর্ণ তো ভাগ করবে, বলছে হ্যাঁ ভাগ করছি। সেটা কি? সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের আবার 4 প্রকার ভাগ হয়। সেটা হচ্ছে স্পর্শ বর্ণ, তারপরে অন্তস্থ বর্ণ, তারপর উষ্ম বর্ণ এবং অয়োগবাহ বর্ণ। বলছে এগুলো তো আপনারা সবাই জানেন, অলরেডি পড়েছেন, 5-6-এও পড়েছেন বা ক্লাস 1-2-তে পড়েছেন, কেউ জানি না, পড়েছেন। তাহলে বলছে কি স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ কোনগুলি? বলছে যে বর্ণগুলি উচ্চারণের সময় আমার মুখের ভেতরের কোনো না কোনো অংশ স্পর্শ করে বের হয়, কোনো না কোনো অংশ স্পর্শ করে, সেগুলোকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। সেগুলো কোনগুলি? বলছে ক থেকে ম পর্যন্ত। অলরেডি আপনি উচ্চারণ স্থানে সব শিখে এসছেন। ওই যে ক কুহ বিসর্জনের নাম কটা ক বর্গ ছিল, ক চ ট ত প, মনে আছে? ক চ ট ত প। আচ্ছা, ক চ ট ত, ক মানে ক বর্গ, ক খ গ ঘ ম, চ মানে চ বর্গ, চ ছ জ জ ঞ, কুচু টু তু বা, ক চ ট ত প। তাহলে ক থেকে ম পর্যন্ত এটাকে সংক্ষেপে বলছে কা দয় মা বসানা, অর্থাৎ এইগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়, এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে এই যে বর্ণগুলি কোনগুলি? যে 5টা বর্গ আছে, এই 5টা বর্গকে বলছে স্পর্শ বর্ণ, ক থেকে ম পর্যন্ত। পরিষ্কার? আপনারা সবাই তো ক খ জানেন, ক খ গ ঘ ম ঞ ছ ছ জ জ, এইভাবে সবাই জানেন, পরিষ্কার সবার কাছে। তারপরে কি বলছে? বলছে স্পর্শ বর্ণ তো আমি জানলাম, তাহলে অন্য কিছু তো আমাদের জানতে হবে। স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণের পরে কে আসবে? বলছে উষ্ম, অন্তস্থ বর্ণ। স্পর্শ বর্ণ পরে আছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কোনগুলি? প্রথম ম পর্যন্ত হয়ে গেল, তারপরে কি আছে? অন্তস্থ বর্ণ ইয়া রা লা ভা, ইয়া রা লা ভা, হুয়া। এই ভয়ের উচ্চারণটাকে বলেছিলাম কি? হুয়া, 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 ঠিক আছে? ব নয় কিন্তু, ডাইরেক্ট ব নয়, হুয়া, ঠিক আছে? এইভাবে উচ্চারণটা করতে হবে। তারপরে কি হচ্ছে? তাহলে অন্তস্থ বর্ণ কোনগুলি আমার? ইয়া রা লা ভা। এখন যদি বলি ইংরেজিতে, সংস্কৃতে যদি বাংলাতে বলি যাদবদা কোথায় যাচ্ছ, এবার যদি সংস্কৃতে বলতে আমাকে বলে ইয়াদবাহা, ইয়াদবা অগ্রজাহা ভবানী কুত্র গচ্ছতি। যাদবদা কোথায় যাচ্ছ, যাদবদা, যাদব বলছি ইয়া, ওটাই সমস্যা হলো ইয়াদব মহোদয়াহা। এবার যাদব অগ্রজাহা, অগ্রজা বলতে দাদা, আর অগ্রজা বলতে দিদি। অগ্রজ বলতে দাদা আর অগ্রজা বলতে দিদি। এগুলো আপনারা ছোট ছোট করে নোট করতে পারেন, পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে এগুলো, ঠিক আছে? তাহলে অগ্রজা মানে দাদা, অগ্রজা মানে দিদি। তাহলে ইয়াদবাহা অগ্রজাহা কুত্র গচ্ছতি, কোথায় যাচ্ছেন। কুত্র মানে হচ্ছে কোথায়, আর গচ্ছতি মানে হচ্ছে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? ইয়াদব উচ্চারণটা বোঝা গেল। তারপরে কি বলছে? এগুলো হয়ে গেল, এগুলো হচ্ছে আমরা কি বর্ণ? এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ। এবার অন্তস্থ বর্ণের পরে কে আসবে? আবার উষ্ম বর্ণ। বলছে উষ্ম বর্ণ কোনগুলি? বলছে উষ্ম বর্ণ যে ধ্বনিগুলো উচ্চারণের সময়, মানে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় কি শ্বাসবায়ুর প্রাধান্য থাকে,
এবং উষ্ণ উষ্ণ শ্বাসবায়ু বেরোয়। শ্বাসবায়ুকে আমার মুখ থেকে যখন বায়ু বেরোয় তখন সেটা গরম বায়ু বেরোয় না, নিশ্চয়ই তো ঠান্ডা বেরোয় না, সেগুলো কিন্তু গরম বেরোয়। এই জন্য বলছে একে উষ্ম বায়ু বা উষ্ম বর্ণ। যেমন কী কী, যেমন স, তালুস্য, প্রথমে তালুস্য উচ্চারণ করো স, কোথায় উচ্চারণ করো মাড়ির ঠিক ওপরে স, তারপরে এটা উচ্চারণ করবেন কোথায় মূর্ধায় স, মানে জিহ্বাটা পুরো ভাঁজ করে উপরের দিকে উঠে স, তারপরে সটা কোথায় করবেন দন্তে স, দেখুন স 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 স, এইভাবে উচ্চারণ স স স স স স, তিনটে স্বরের উচ্চারণ যথাযথ হয়ে যাবে। তাহলে হয়ে গেল উষ্মধ্বনি। এবং সাথে একটা আছে সেটা হচ্ছে হ, এই বর্ণটা উচ্চারণ স্থান হচ্ছে কি উচ্চারণের স্থান হচ্ছে আপনার উষ্ম, উষ্মধ্বনি নির্গত হচ্ছে, এদের বলা হয় উষ্ম বর্ণ। উচ্চারণ স্থানটা আমরা অলরেডি আগে পড়েছি, অগ্রহ বিসর্জন এবং কণ্ঠ। তারপরে কি আসছে, তারপরে আসছে অয়োগবাহ বর্ণ। অয়োগবাহ বর্ণ আপনারা সবাই জানেন, বলছে যে কাউকে ছাড়া বাহন ছাড়া চলতে পারে না, যেমন কি অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো একা একা চলতে পারে পারে না, উচ্চারণ করতে পারবো। এখন যদি অং কং সঙ্গে, ঠিক আছে সঙ্গে, তাই তো চাঁদ চাঁদ, তাই না চাঁদ, এখন আমরা বলি চাঁদ দেখেছিস, কিন্তু চাঁদ তো নয়, আসল উচ্চারণ চাঁদ। নাকের সাথে বাধা দেবে কেন, যেহেতু চন্দ্রবিন্দু রয়েছে, চন্দ্রবিন্দু, ওই জন্য চন্দ্রবিন্দু বলা হয়। কেন চন্দ্রবিন্দু বলি আমরা, চন্দ্রের মাথায় থাকে দেখে, চন্দ্রের মতো দেখতে দেখে, ওরকমই চন্দ্র এবং সাথে বিন্দু, চন্দ্রবিন্দু, বোঝা গেল। তাহলে এগুলো উচ্চারণ স্থান এই, তাহলে আমাদের মোটামুটিভাবে এটা পরিষ্কার। এইবার আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে এগুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন, এগুলো আপাতভাবে প্রয়োজন নেই, সমস্ত ভাষা শিক্ষার ক্ষেত্রে একটু প্রয়োজন আছে। কি বলছে, বলছে যে ঘোষ বা স্বরতন্ত্রীর কম্পনের মাত্রা অনুসারে ব্যঞ্জনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বঘোষ, একটা হচ্ছে অঘোষ। একটা হচ্ছে স্বঘোষ, একটা হচ্ছে অঘোষ। মানে কি ব্যাপারটা হচ্ছে, কিছু ধ্বনি উচ্চারণ করার সময় স্বরযন্ত্র যেটা আছে, স্বরযন্ত্র বা স্বরতন্ত্র প্রসারিত হয়ে কণ্ঠনালীতে শ্বাসবায়ু বের হবার পথ রুদ্ধ করে দেয় কিছু কিছু শব্দ, এই বর্ণ, তখন শ্বাসবায়ু যে বাধা ঠেলে বের হয়, আবার রুদ্ধ হয়, আবার মুক্ত হয়, এভাবে বারবার রুদ্ধ মুক্ত স্বরতন্ত্রের মধ্যে শ্বাসবায়ু একটা অনুরণনের সৃষ্টি করে, এর ফলে ঘোষ উৎপন্ন হয়। ঘোষ বলতে কি, এটা গম্ভীরতা উৎপন্ন হয়, এবং সেইগুলোকে বলা হচ্ছে স্বঘোষ বা ঘোষবদ্ধনী। যেমন কি বলছে বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মানে 3, 4, 5। যেমন ক বর্গ, ক বর্গে কি ক খ বাদ দিয়ে ক খ উচ্চারণ করুন, ক খ, তারপরে দেখুন উচ্চারণ করেন গ ঘ, গ ঘ ও, এগুলো উচ্চারণ করে একটু গম্ভীর ধ্বনি নির্গত হচ্ছে না হালকা মতো, এই জন্য এদেরকে বলা হচ্ছে ঘোষ বর্ণ। আর আগের দুটো উচ্চারণ করতে কিন্তু অতটা গম্ভীর লাগছে না, ক খ গ ঘ, সামান্য ডিফারেন্স, মানে অত্যাধিক ডিফারেন্স নয়, সামান্য ডিফারেন্স থাকবে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ঘোষ বর্ণ। ঠিক আছে, তারপরে অঘোষ কোনগুলি, তার পূর্বেগুলি, প্রথম আর দ্বিতীয়, ক খ চ ছ জ ঝ, ঠিক আছে চ ছ, তারপরে চ বর্গ পড়ে ট বর্গ ট ঠ। এবার প্রত্যেকটি উচ্চারণ স্থানগুলি সেইভাবে হবে। পরিষ্কার? তাহলে ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণগুলি পরিষ্কার আপনাদের কাছে? এইগুলো হচ্ছে আপনার যত অভ্যাস হবে তত সুন্দর পারবেন, অভ্যাস বিনা কিচ্ছু সম্ভব নয়। তারপরে আরেকটা জিনিস আছে, বলছে যে শ্বাসবায়ুর এক নাম হচ্ছে প্রাণ, শ্বাসবায়ুর একটা নাম হচ্ছে প্রাণ। বর্ণের উচ্চারণে প্রয়োজনীয় শ্বাসবায়ু বা প্রাণের পরিমাণ যদি কম বেশি হয়, সেখানেও আবার ব্যঞ্জনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ। বলছে অল্প প্রাণ মহাপ্রাণটা কি, বলছে যে কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে অল্প প্রাণ বা অল্প পরিমাণ শ্বাসবায়ু লাগে, এগুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। যেমন বর্গের প্রথম, তৃতীয় আর পঞ্চম, মানে 1, 3 আর 5, এগুলোকে বলছে কি, এগুলো হচ্ছে অল্প প্রাণ। যেমন ধরুন উচ্চারণ করুন ক গ ও, একবারে হয়ে যাচ্ছে, অল্প বায়ু লাগছে। যেমন খ উচ্চারণ করুন খ, একটু শ্বাসবায়ু ওটার থেকে বেশি লাগছে, সামান্যতম বেশি লাগছে কয়ের থেকে। ঘ লাগছে না, ওই শ্বাসবায়ুটা বেশি লাগছে দেখি একে বলছে কি এই, তাই ওকে বেশি লাগছে দেখো মহাপ্রাণ বলবে, আর যার অল্প লাগছে দেখো অল্প প্রাণ বলবে।
মানে অল্প শ্বাসবায়ু লাগবে, বেশি শ্বাসবায়ু লাগবে, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে পরিষ্কার, এটাই হচ্ছে মোটামুটিভাবে আলোচনা ছিল। এইবার যেটা আমরা শিখব সেটাকে বলবো আমরা হচ্ছে ধ্বনি বিশ্লেষণ। স্যার একটা জিজ্ঞাসা, হ্যাঁ বলুন। এখানে সহজ বর্ণ বললেন যে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে এই অঘোষ বর্ণ কি প্রথম তৃতীয়, মানে মানে অঘোষ বর্ণ কোনগুলো? অঘোষটা আলাদা, ওটার যে বিভাগটা করছে ওটার বিভাগটা হচ্ছে ঘোষভাবে। ঘোষভাবে কি হচ্ছে গম্ভীর, গম্ভীর ধ্বনি, আর এটা হচ্ছে শ্বাস কম বেশি। অল্প প্রাণ মহাপ্রাণটা হচ্ছে শ্বাস কম বেশির ব্যাপার, শ্বাসবায়ু বা প্রাণবায়ু, আর ওটা হচ্ছে ধ্বনিটা ব্যাপারটা। ধ্বনিটা হচ্ছে আপনার শব্দটা কেমন হচ্ছে, কটা উচ্চারণ হচ্ছে ক খ গ, গটা উচ্চারণের সময় আপনার কেমন ধ্বনিটা নির্গত হচ্ছে, সামান্য একটু গম্ভীরতা আসছে, ওই জন্য ওটাকে বলছে ঘোষ, ঠিক আছে। আর প্রথম দুটোকে বলছে অঘোষ। আর এখানে প্রথমে 1 3 5টা কেন বললো, যে কতে আমার অল্প লাগছে, ক খ গ ঘ ও, তাহলে যেখানে আপনার অল্প লাগছে সেখানে অল্প প্রাণ, যেখানে আপনার বেশি লাগছে সেখানে বেশি প্রাণ, হয়ে গেল পরিষ্কার। স্যার বলছি অঘোষ কোন, সঘোষটা তো বোঝা গেল, হ্যাঁ অঘোষ কোনগুলো? অল্প প্রাণ মহাপ্রাণ হলো আর সঘোষ হলো, অঘোষ তাহলে কোনটা? অঘোষ বলেছি তো, অঘোষ হচ্ছে প্রথম দুটো, ওই যে বর্গের 3 4 5 হচ্ছে ঘোষ, 3 4 5 ঘোষ, আর প্রথম দুটো হচ্ছে আপনার অঘোষ, ঠিক আছে। মানে প্রথম দুটো উচ্চারণ করতে ক আর খ যখন উচ্চারণ করছেন তখন দেখুন আপনার বেশি গম্ভীর ধ্বনি আসে না, ক খ গ, এই গটা যখন উচ্চারণ হালকা তোমার আপনার গম্ভীর আসে, গ ঘ, ওই যে গম্ভীর ধ্বনি নির্গত হচ্ছে না হালকা করে, সেই জন্য এটাকে বলছে ইসে ঘোষ, আর আগের দুটোকে বলছে অঘোষ, ঠিক আছে। স্যার একটা জিনিস স্যার যখন শ্লোক বলছিলেন যে পুষ্পবাতি পাণ্ডবানিকম ধীরম দুর্যোধনস্তত আচার্যাম উপসংযম্য রাজা বচনম অব্রবীত, এই বচনম অব্রবীত এইটা অনেক সময় যুক্ত বর্ণ থাকে, সন্ধি করা থাকে, তা আমাদের কীভাবে উচ্চারণ করা উচিত, মানে কি সন্ধি সহ করা উচিত নাকি মানে স্প্লিট করে করা উচিত, সেটাই ঠিক আছে। আপনি যদি সন্ধি ভেঙে উচ্চারণ করেন তাতে কোনো সমস্যা নেই, যথাযথ উচ্চারণটা দিয়ে কথা। বচনম অব্রবীত, এবার বচনমের সাথে ময়ের সাথে রয়েছে, ওই ভাঙাটাই এখনই শেখাবো, বর্ণ বিশ্লেষণ। বিশ্লেষণটা যখনই শিখবেন তখনই আপনি উচ্চারণ বৃদ্ধিটা বুঝতে পারবেন, ওই জন্যই এখন বর্ণ বিশ্লেষণটা শুরু হবে, আমি বলে দিচ্ছি, ওটা নিয়ে আলোচনা হবে। এবার আমি আপনাদের স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ ওটাও বলছি, বর্গের যে উচ্চারণটা কি জ, আর ওটার উচ্চারণটা কি ইয়ার উচ্চারণটা কি ইয়। তাহলে আমাদের যে বিজ্ঞান, আমরা বলি যে বিজ্ঞান, আসলে বিজ্ঞান নয়, বিজ্ঞান, বিজ্ঞান উচ্চারণটা হচ্ছে বিজ্ঞান, আমরা বলি বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, কিন্তু জ্ঞান বলে কিছু নেই, জিয়ান জিয়ান বিজ্ঞান, ঠিক আছে, এইভাবে উচ্চারণ করা উচিত। কিন্তু আমরা যে সুরে এসছি বিজ্ঞান, আসলে বিজ্ঞান মানে কি বয়রস্যি গয়জা ফলে আকার দন্তন্য, এইটা হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে, বিজ্ঞান বানান। কিন্তু আমরা যে বিজ্ঞান যে ব্যাপারটা শিখেছি সেটা কিন্তু নেই, আমাদের কিন্তু সেটা শিখতে হবে, উচ্চারণের বিদ্যে কিন্তু ওটাই রয়েছে। দেখুন আপনাদের ইয়ে শেখাচ্ছি, দাঁড়ান, স্ক্রিন শেয়ার করছি, আমি জিনিস দেখাচ্ছি কয়েকটা। বুঝতে পারছি না, একবার বলুন। না, বিদ্বান আর বিজ্ঞান তো আলাদা। বিজ্ঞান আপনি বিজ্ঞান বলছেন, উনি জিজ্ঞাসা করলেন বিজ্ঞান, জয়ের উচ্চারণটা, জ্ঞানের জয়ের উচ্চারণটা, আর ওটা আপনি বলছেন বিদ্যান, বিদ্যানটা আলাদা জিনিস, বিদ্বান ব্যক্তি, বিদ্বান। এখন যদি বিদ্বান বলি, বিদ্বান মানে বিদ্বান, আর এটা হচ্ছে বিদ্যান, দুটো কিন্তু আলাদা জিনিস, আর বিজ্ঞান আলাদা জিনিস, বিজ্ঞান। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না। এন্টার স্ক্রিন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখা যাচ্ছে, একটু হ্যাঁ না বলুন তাহলে আমি বোঝাচ্ছি।
হ্যাঁ এই দেখুন প্রথম, হ্যাঁ বড় করছি, দেখুন ব্যাপারটা দেখুন, আমি ধ্বনি বিশ্লেষণটা দেখাচ্ছি আগে। এই দেখুন নদী শব্দটা আছে কি নদী, তাই তো? এবার নদীটাকে বিশ্লেষণ করে কি হচ্ছে, দেখুন ন আসছে, ন কি ব্যঞ্জন, তার সাথে অ রয়েছে স্বর, তারপরে দ রয়েছে, দটা কি ব্যঞ্জন, তার সাথে ই, তাহলে কি হচ্ছে নদী। তাহলে উচ্চারণটা কেমন হওয়া উচিত, নদী, পরিষ্কার, নদী, উচ্চারণটা কি হবে নদী। নদী বলবো, নো ওকার আছে, নয় ওকার আছে, নেই তো, তাই জন্য আমরা কি বলবো নদী, পরিষ্কার। তারপর দেখুন লতা, লতা উচ্চারণটা মোটামুটি ঠিক আছে, লতা, লতা কেমন আছিস, লতা, ল কেমন আছিস, লতা কেমন আছিস, এটা আমরা সঠিক উচ্চারণ করি, কিন্তু নদী উচ্চারণটা সঠিক করতে পারি না, বলি নদী, ওই দেখো নদী, নদী নয় কিন্তু নদী, পরিষ্কার, নদী, নদী। তারপরে লতা, ল যোগ অ যোগ ত যোগ আ, লতা, এটা উচ্চারণটা মোটামুটি ঠিকঠাক করি আমরা। তারপর দেখুন বৈষ্ণবাহা, বৈষ্ণবাহা উচ্চারণটা কী করে করি আমরা, কী করি বৈষ্ণব, বৈষ্ণব বলি, কিন্তু দেখুন বৈষ্ণব, বয়ের সাথে ওই আছে, বৈষ্ণব, অনেকে বৈষ্ণব বলে, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা, বৈষ্ণব, বৈষ্ণব, এই হচ্ছে ব্যাপারটা, কিন্তু আসলে ব্যাপারটা কি বৈষ্ণবা, বৈষ্ণবা, বৈ এই, তাহলে কি হচ্ছে উচ্চারণটা বৈ হয়ে গেল, বৈষ্ণবা, স্ন, এই স আর নটা কিন্তু দুটো ভাঙা অর্থে আছে, মানে অর্ধ, ব্যঞ্জনের মাত্রা হচ্ছে অর্ধ, মানে উচ্চারণ হবে অর্ধেক, বৈষ্ণবা, তাহলে দুটোই উচ্চারণ সমানভাবে হবে, বৈষ্ণব, বৈষ্ণব, অনেকে এইভাবে বলে, কিন্তু এইভাবে সঠিক নয়, হচ্ছে বৈষ্ণবাহা, তাহলে বৈষ্ণবাহা, নয়ের সাথে অ রয়েছে, তাহলে কী করতে হবে বৈষ্ণবাহা, আমরা বলি বৈষ্ণব, নব, নব বলি, কিন্তু সেটা হবে না, তাহলে বয়ের সাথে ওই, শয়ের সাথে ন, তার সাথে অ, তার সাথে ব, তার সাথে অ, ভাঙছি, তাহলে বয়ের সাথে ঐকার আছে, শয়ের সাথে দেখুন স, কোন স এটা, মূর্ধার স, স, শয়ের সাথে ন আছে, মূর্ধার ন, তারপরে দেখুন অ, বৈষ্ণ, তারপরে ব, বৈষ্ণব, ঠিক আছে। তারপরে দেখুন বিশ্বম্ভর, বিশ্বম্ভর মানে কি আছে, বিশ্বম্ভর, বিশ্ব, বিশ্ব, প্রথমে দেখুন বিশ্ব, আমরা বলি বিশ্বম্ভর, বিশ্বম্ভর, বিশ্বম্ভর যদি বলি তাহলে হয়ে যাচ্ছে বিশ্ব, বয়রস্যি তাহলে অবশ্যই জফলা, এইটা হচ্ছে বিশ্ব, বিশ্ব, কিন্তু যদি আমরা বিশ্বম্ভর উচ্চারণ করি তাহলে কি বলবো বিশ্বম্ভর, ভি, বয়ের সাথে ই, তাহলে হয়ে গেল ভি, তারপরে স্ব, তাহলে অবশ্যই আসছে ব, তার সাথে অ, তাহলে হচ্ছে স্ব ব অ, বিশ্ব, বিশ্ব, দেখুন বিশ্ব হচ্ছে বিশ্ব, বিশ্ব হচ্ছে বিশ্ব, আপনারা ভাঙবেন কিন্তু উচ্চারণ করবেন বিশ্ব, তাহলে স ব, তাহলে বিশ্ব, বয়ের সাথে অযুক্ত হয়ে গেল বিশ্বম, বিশ্বম ভর, এবার বিশ্বম, এবার ম রয়েছে, ময়ের সাথে ভর রয়েছে বিশ্বম্ভর, ম ভ একসাথে উচ্চারণ হবে ম, বিশ্বম, ময়াতে থামলো আর ভতে অর সাথে যুক্ত হয়ে র হলো বিশ্বম্ভর, দেখতে পাচ্ছেন বিশ্বম্ভর। তারপরে দেখুন ঈশ্বরহা, ঈশ্বরহা, ঈশ্বর, ঈশ্বর কি আছে ই, ঈশ্বরহা, এখন ঈশ্বর, ঈশ্বরহা, ঈশ্বরহা কি আছে ই, ইর সাথে স আছে, তাই ই পড়ে গেছে স আর ব, তাহলে ঈশ্বর, 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 তাহলে অবশ্যই ব, ঈশ্বর, র, অ এর সাথে অ আছে ঈশ্বর, 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 এবার লাস্টে বিসর্গ থাকলে হয়ের মতো উচ্চারণ করি আমরা ঈশ্বরহা, হয়ে গেল। তারপরে দেখুন জগদীশ্বরহা, জগদীশ্বর, আমরা বলি জগদীশ্বর কেমন আছিস, জগদীশ্বর, ঠিক আছে, জগদীশ্বর বানান কি জগদীশ্বর, 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 এইভাবে উচ্চারণ করতে জগদীশ্বর, জগৎ, জগৎ, জ আ জ, জ আ, জ এর সাথে অ হলো জ, তারপরে গ, গ এর সাথে জাগা, জাগা, দি, দির সাথে দি ই আছে, স্ব, তাহলে স্ব তাহলে অবশ্যই ব, স্ব, অ আছে, র আছে, অ আছে, তাহলে জগদীশ্বরহা হলো। তারপরে দেখুন আছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, আমরা কি বলি ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রো, ব্রো বলি, কিন্তু ব্রো কি আছে এখানে, দেখুন কি আছে ব র অ, কি হচ্ছে ব্র, ব্র, উচ্চারণটা হবে কি ব্র, ব্রহ্মাণ্ড, 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 উচ্চারণটা হওয়া উচিত ব্রহ্মাণ্ড, ঠিক আছে, ব্রহ্মাণ্ড, হটা আসবে তো, হটাকে আমরা বলি ব্রহ্মাণ্ড,
ব্রহ্মাণ্ড। দেখুন ময়ের পরে হ নিয়ে যাচ্ছি, কিন্তু ওটা সঠিক নয়, হয়ের সাথে ম আছে, হয় ম যুক্ত করে কিন্তু এটা হচ্ছে, এটা ক্ষীয় নয় কিন্তু, অনেকে এটা ভুল করে ক্ষীয় ম দেয়, এটা ক্ষীয় ম নয়, এটা হচ্ছে হয় ম, ব্রহ্মাণ্ড। তাহলে উচ্চারণ কি হচ্ছে ব্রহ্মাণ্ড, ব্র হয় ময়ে আকার, ব্রহ্মা ব্রহ্মা, উচ্চারণ হচ্ছে কি ব্রহ্মা ব্রহ্মা। বিরাট কোহলি বলি না, বিরাট কোহলি বলি, কোহলি, বিরাট কোহলি এরকম বলি, ঠিক সেরকম, এরকম ব্যাপারটা হচ্ছে এইরকম। ব্রহ্মাণ্ড উচ্চারণটা হওয়া উচিত ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড, ব্রহ ব্রহ ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, হয় উচ্চারণটা একদমই সামান্য হয়, ব্রহ্মাণ্ড আণ্ড। এবার নটা কোন না, মূর্ধান্য, তাহলে মূর্ধাতের সাথে নাকে উচ্চারণ হবে ঞ ঞ, ব্রহ্মাণ্ড, ডয়ের সাথে অ আছে, ব্রহ্মাণ্ড। বলুন পরিষ্কার সবার কাছে? সবাই বুঝতে পারলেন যেটা বোঝালাম? পরিষ্কার হলো আপনাদের কাছে উচ্চারণগুলো কিভাবে করতে হবে আমাদের? এই হচ্ছে ব্যাপার। বলুন এবার আমি কয়েকটা উচ্চারণ দিচ্ছি, মানে বর্ণ বিশ্লেষণ দিচ্ছি, আপনারা করুন। দেবো কয়েকটা। আমি যদি ধর্মক্ষেত্রটা ভাঙি তাহলে কি আছে ধর্মা ধর্মা, তাহলে হচ্ছে ধর্মা ধর্মা ধর্মক্ষেত্র। এবার ধর্মর সাথে আবার ক সে আছে ক্ষেত্র, তাহলে ধর্মক্ষেত্রে। আমি যখন আরো সংক্ষেপে নিয়েছি ধর্মক্ষেত্রে, তাহলে ধর্মক্ষেত্রে, পরিষ্কার, ধর্মক্ষেত্রে। ফোন করছে আবার, তাহলে কি হচ্ছে ধর্মক্ষেত্রে, তাহলে ক্ষে ক স ক্ষেত্রে, ওটা কিন্তু ক্ষেত্রে বলবো না, কিন্তু ক্ষেত্রে ক স ক্ষেত্রে, কয়ের উচ্চারণটা কিছু একদম সামান্য, ক্ষেত্রে ক একদম সামান্যতম উচ্চারণ করুন, ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন ক স, সটা কোন স? মূর্ধন্য স, মূর্ধন্য স উচ্চারণ কি স স, তাহলে স ধর্মক্ষেত্রে। পরিষ্কার? এই হচ্ছে ব্যাপার। বলুন আর কোনো সমস্যা এইসব জায়গাতে আছে? কোনো সমস্যা? আর কয়েকটা করতে দিই, এবার আপনারা উচ্চারণ করুন। আর কয়েকটা করতে দিই। জীবন্ত কথাটিকে বিশ্লেষণ করা হয়েছে জ যোগ দীর্ঘী জি, অর্থাৎ জীবন্ত। তোমার লিখে ফেলেছি এটা, জীবন্ত, তাই তো? জীবন্ত, জিটা হচ্ছে দীর্ঘ, জীবন্ত। পরিষ্কার? দীর্ঘ, দীর্ঘ কিন্তু জীবন্ত বলবো না, বলো জীবন্ত। পরিষ্কার? বলো জীবন্ত। এবার জোরে যখনই বলবো জীবন্ত জীবন্ত। পরিষ্কার? তারপরে দেখুন যবনিকা, যবনিকা নয় কিন্তু যবনিকা, ইয়া। অনেকে এই জয় এগুলোর তলায় হলন্ত দেননি, ব্যঞ্জন কিন্তু হলন্ত যুক্ত হয়, এখানে কিন্তু স্বর নয়, এগুলি স্বরের সাথে যুক্ত হয়ে সে কিন্তু নিজের রূপ ধারণ করে। তাছাড়া কিন্তু ব্যঞ্জন কিন্তু অর্ধমাত্রা বিশিষ্ট, তার সম্পূর্ণ উচ্চারণ হয় না। তাহলে যবনিকা, অবনিকা কি হচ্ছে য় সাথে অ, য় 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 यव यव नीका, यवनिका, नीटा दीर्घ काटाও দীর্ঘ, यव। এখানে যবনিকা রশ্মি দিয়েছি আমি, তাহলে তো রশ্মি, রশ্মি দিলে তাহলে রশ্মি হবে। यवनिका, নিটা হচ্ছে রস্য, यवनिका, নিকা, কাটা হচ্ছে দীর্ঘ সময় ধরে হবে, यवनिका, নিকা, কাটা একটু দীর্ঘ সামান্য, নিট থেকে একটু দীর্ঘ হয়ে গেল। তারপর হচ্ছে ধ্যান্ত্যারম, ধ্যায় ফলা, ধ্যা, তাহলে কি হচ্ছে ধ্যা, ধয় ফলায় আকার ধ্যা, তাহলে উচ্চারণ করছে ধ ইয়া আ, তাহলে কি হচ্ছে ধ্যা, ধ ইয়া আ, তাহলে হচ্ছে ধ্যা, ধ ইয়া আ, তাহলে ধ্যা, ধ্যান্ত্যারম। এই কথাটি কোথায় আছে বলুন তো? ধ্যান্ত্যারম কথাটি সবাই জানেন, সূর্য প্রণাম মন্ত্রে আছে না?
ধ্যান্ত্যারম, এই বানানটাই কি আছে? ধ্যান্ত্যারম কাশ্যপেয়ং মহাদূতিম, তাই তো? ওম জবা কুসুম সংকাশম, মনে আছে জবা কুসুম সংকাশম? যাই হোক, ধ্যান্ত্যারম কথাটি দিয়েছে, তাহলে ধ ইয়া আকার, তাহলে ধ্যান্ত্যারম, ধ্যানতারম, পরিষ্কার দেখুন ভাঙছে কি হবে? ধ্যানতারম, পরিষ্কার। এইবার যখনই উচ্চারণ হয় ধ্যানত্যারম, ধ্যানত্যারম, ধ্যান, আমরা কিন্তু ধ্যান উচ্চারণ করি, ধ্যান, ধ্যান নয় কিন্তু ধ্যান, ধয়ের সাথে জফলা আছে, ধ্যান। তারপরে বলছে কাশ্যপিয়ং, কাশ্য, কাশ্যপিয়ম, তাহলে ক আ কাশ্য, দেখুন ভাঙুন, কাশ্য, এইটুকু ভেঙে গেলাম, কাশ্য হলো, কাশ্য। পেয়ং, 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 পেয়ং হয়ে গেল, কাশ্যপিয়ং। দেখুন, বলুন পরিষ্কার? বলুন, সমস্যা নেই তো কোনো? পরিষ্কার হলো?